বিদেশ সফরের সবটুকু অর্জনই জনগণের, সংসদে প্রধানমন্ত্রী তিস্তা প্রকল্প ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা দেবে চীন, বললেন পররাষ্ট্রমন্ত্রী। ফ্যাসিবাদের পথে হাঁটলে বিএনপিরও কঠোর পরিণতি, হুঁশিয়ারি 11 দলের। প্রধানমন্ত্রীর সফরের অগ্রগতি জনগণকে জানানোর আহ্বান। তাজিয়া মিছিলে যুবক হত্যার ঘটনায় গ্রেফতার 4। ইতালিতে 3 বাংলাদেশি হত্যাকাণ্ডে পরিবারে মাতম, মরদেহ দ্রুত দেশে ফেরানোর দাবি। এবং বিশ্বকাপের নিয়ম রক্ষার ম্যাচে সকালে জর্ডানের বিপক্ষে নামছে আর্জেন্টিনা, ভোরে কলম্বিয়ার প্রতিপক্ষ রোনালদোর পর্তুগাল। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। মালয়েশিয়া চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে একথা বলেন তিনি। এর আগে তার সফরকে সফল উল্লেখ করে জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়। প্রস্তাবটির ওপর সংক্ষিপ্ত আলোচনা শেষে কণ্ঠ ভোটে তা পাশ হয়। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের অভূতপূর্ব সাফল্যের জন্য জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের 16তম কার্যদিবসে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব পাশ হয়। আবারও সমর্থন দিয়ে এদিন বেলা 11টায় শুরু হওয়া সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পরিবার বিগত 8 বছর অধিবেশনের শুরুতে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যের জন্য ধন্যবাদ প্রস্তাব উপস্থাপন করেন। পরে স্পিকার প্রস্তাবটি কণ্ঠ ভোটে দিলে বিরোধী দলীয় নেতা সহ সংসদ সদস্যদের সমর্থনে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এই সফরটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়া এবং চীনের সম্পর্ক আরো দৃঢ় হয়েছে এবং অত্যন্ত সফলতার সঙ্গে তিনি এই সফরে অনেকগুলো চুক্তি সম্পাদন করেছেন। আলোচনায় অংশ নেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। অর্থমন্ত্রী বলেন, সফরে দুই দেশের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, রপ্তানি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। ওনার যে ভ্রমণ মালয়েশিয়া এবং চায়নাতে, এই ভ্রমণটার ভিত্তি ছিল আমাদের পররাষ্ট্রনীতির যে ভিত্তি তার উপর করে, যে আমাদের সাথে প্রত্যেকটি দেশের সম্পর্ক হবে অন মিউচুয়াল রেসপেক্ট, অন মিউচুয়াল ইন্টারেস্ট, ওয়ান অফ নন ইন্টারফিয়ারেন্স এবং স্ট্র্যাটেজিক অটোনমি, আমাদের নিজস্ব অটোনমির ভিত্তিতে। বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান ধন্যবাদ প্রস্তাব সমর্থন করে বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার স্বার্থে বিদেশের সঙ্গে সম্পাদিত মৌলিক চুক্তিগুলো সংসদে উপস্থাপন করা উচিত। স্বচ্ছতা এবং জবাবদিহিতার স্বার্থে, জনগণের স্বার্থে বিদেশের সাথে যতগুলো মৌলিক চুক্তি সম্পাদিত হবে সেগুলাই সংসদে নিয়ে আসা। চীন সফর সমাপ্ত করে দেশে ফেরার পর ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে যোগ দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, তার এই বিদেশ সফরের মূল উদ্দেশ্য ছিল মূলত দেশের মানুষের স্বার্থ রক্ষা করা। এখানে মূল বিষয় এটি হচ্ছে যে বাংলাদেশের মানুষ আমাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার জন্য। আমাদের দলের অবস্থান থেকে আমরা একটি স্লোগান ব্যবহার করি, সেটি হচ্ছে যে বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশ প্রথম। আমি যে কাজটি করার চেষ্টা করেছি মাননীয় স্পিকার, আমি আমার অবস্থান থেকে আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি মানুষ। এই সফরের মধ্য দিয়ে দুই দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো দৃঢ় হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। এর আগে মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেই বাবা মার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ঢাকার শেরেবাংলা নগর জিয়া উদ্যানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তিনি। এ সময় তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
সরকার প্রধানের প্রথম বিদেশ সফরকে ঐতিহাসিক কূটনীতিক বিজয় বলে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী চীন মালয়েশিয়া সফর পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সবার আগে বাংলাদেশ নীতিতেই চীন ও মালয়েশিয়ার সঙ্গে সমঝোতা হয়েছে, আর খুব তাড়াতাড়ি তিস্তা মহাপরিকল্পনার সম্ভাব্যতা যাচাই শুরুর কথাও জানান মন্ত্রী। মনিরুল ইসলামের প্রতিবেদন। প্রধানমন্ত্রীর চীন মালয়েশিয়া সফরে দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কেমন দেন দরবার হলো তারই খতিয়ান তুলে ধরেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সফরে চীনের সঙ্গে কূটনীতিক সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী। জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের সহায়তা পাবে বাংলাদেশ, যার মাধ্যমে তিস্তা অববাহিকার ভাঙা গড়ার নিরন্তর গল্প রূপ নেবে অর্থনৈতিক সম্ভাবনায়। তিস্তা নদীর ব্যাপক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প এর উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। চীন সর্বসাধ্য সহায়তা প্রদান করবে বলে জানিয়েছেন এবং আমরা দুপক্ষে একমত হয়েছি যে সম্ভাব্যতা সমীক্ষা সেটা আমরা ত্বরান্বিত করব। আর প্রধানমন্ত্রীর 1.5 দিনের মালয়েশিয়া সফরে গুরুত্ব পায় অনিয়মিত শ্রমিকদের নিয়মিতকরণ এবং নতুন শ্রমশক্তি পাঠানোর বিষয়টি। বাংলাদেশি কর্মী নিয়োগ পুনরায় শুরু, দক্ষ কর্মী প্রেরণ এবং অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ বিষয়গুলি, বিশেষ করে 8,000 শ্রমিকের কর্মে যোগদানের বিষয়টি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আসিয়ানের সদস্যপদ পেতে বাংলাদেশকে সমর্থনের ব্যাপারে আশ্বস্ত করেছে মালয়েশিয়া। পাশাপাশি আগামী বছরেই মালয়েশিয়ার সঙ্গে হবে মুক্ত বাণিজ্য চুক্তি। আঞ্চলিক বিষয়ে আমরা আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসাবে অন্তর্ভুক্ত হওয়ার জন্য সচেষ্ট আছি এবং মালয়েশিয়া এই বিষয়ে তাদের দৃঢ় সমর্থন আমাদেরকে দেবেন বলে জানিয়েছেন। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আলোচিত চীন মিয়ানমার করিডোর নিয়ে এখনই সিদ্ধান্ত নিচ্ছে না বাংলাদেশ। এটা আমরা এক্সপ্লোর করছি, সিদ্ধান্ত তো অনেক পরের কথা। এটার প্রধান জিনিসটাই হচ্ছে আমরা পরিবহন খরচ এবং পরিবহন সময় কতটুকু হ্রাস করতে পারি এবং বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা কতটুকু বাড়তে পারি। এদিকে বাণিজ্য চুক্তি নিয়ে কথা বলেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক বিন হারুন। বলেন, সফরের অন্যতম লক্ষ্য ছিল বিদেশি বিনিয়োগ বাড়ানো। তারই অংশ হিসেবে আগামী 18 মাসের মধ্যেই চালু হবে চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে পণ্য উৎপাদন। আনোয়ারাতে ওনাদের পুরো প্রজেক্টের টাইম ফ্রেম হচ্ছে 7 বছর। তো প্রধানমন্ত্রী ওনাদেরকে চ্যালেঞ্জ দিয়েছেন যে প্রথম 18 মাসের মধ্যে ওনারা কিভাবে প্রথম ফ্যাক্টরিটা ওখানে সেট আপ করতে পারেন। তো সেই চ্যালেঞ্জ ওনারা নিয়েছেন। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী চীন সফরের পর দেশে চায়নার নতুন বিনিয়োগ আসবে এমন মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এতে বাণিজ্য ঘাটতি হ্রাস পাবে। দুপুরে সিলেটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি জানান, চীন মিয়ানমার করিডোরে বাংলাদেশ যুক্ত হলে 24 ঘন্টায় চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে। সিলেট শাহজালাল রহমতুল্লাহ মাজারের বিষয়ে মন্ত্রী বলেন, ব্যবস্থাপনা কমিটিতে রাজনৈতিক বিবেচনায় কাউকে রাখা হয়নি। আমাদের কাছে একটাই সম্ভাব্য উপায়, যে উপায়টা আমরা অবলম্বন করতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশে বেশি বেশি করে চাইনিজ বিনিয়োগ আকর্ষণ করা। আগামী দিনে ইনশাল্লাহ আমরা বাংলাদেশে বিপুল চীনা বিনিয়োগ দেখব এবং যার ফলে এই বাণিজ্য ঘাটতির একটা বিপরীত চিত্রের দিকে আমরা হাঁটবো। ফ্যাসিবাদী শেখ হাসিনার পথে হাঁটলে বিএনপিকেও কঠোর পরিণতি বরণ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন 11 দলীয় ঐক্যের নেতারা। বলেন, সরকারি দল প্রশাসন থেকে সব জায়গায় একক কর্তৃত্ব প্রতিষ্ঠায় ব্যস্ত। বিকেলে ময়মনসিংহ জোটের সমাবেশে প্রধানমন্ত্রী চীন মালয়েশিয়া সফরের অগ্রগতি জনগণের সামনে তুলে ধরার আহ্বানও জানান 11 দলের শীর্ষ নেতারা। রুবায়েত বাপ্পির তথ্যচিত্রে তাহসিন তারিনের রিপোর্ট। গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ করে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট। শনিবার বিকেলে ময়মনসিংহ রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, ফ্যাসিবাদী শেখ হাসিনার পথে হাঁটলে বর্তমান সরকারের পরিণতিও ভালো হবে না। বিএনপি তোমরা সেই বিপজ্জনক পথে হাঁটো। ফ্যামিলি কার্ড আর কৃষক কার্ডের মাধ্যমে যদি 70% মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলবার চেষ্টা করো,
যে পথে গিয়েছে শেখ হাসিনা সেই পথেই যাবে তারেক জিয়া। আর জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, বিএনপি সব ক্ষেত্রেই দখলদারি মনোভাব পোষণ করছে। নির্বাচনের পরে সংসদ হওয়ার আগেই দলীয়করণ করে আপনি সিটি কর্পোরেশন, জেলা পরিষদ সব দলীয় আপনি নিয়োগ করে দিলেন, ঠিক কিনা? আপনারা বলেন সবার আগে বাংলাদেশ, এখন দেখি সবার আগে বিএনপি। সব কটা লাগে বিএনপির জেলা পরিষদে দিলেন, সিটি কর্পোরেশন একটা লোক কি অন্য দলের পাইছিলেন না? প্রধানমন্ত্রী চীন মালয়েশিয়া সফর প্রসঙ্গে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, শ্রমবাজার চালুর বিষয়টি এখনো খোলাসা করেনি সরকার। মালয়েশিয়ার শ্রম বাজারটা 2 বছর 3 বছর ধরে বন্ধ। একটা দেশের প্রধানমন্ত্রী গিয়ে আসলেন, আমরা ধরে নিয়েছিলাম যে শ্রম বাজারটা ওপেন হবে, ওপেন হওয়ার ঘোষণাটা আসবে, তিনি সেটাও করতে পারলেন না। তিনি চায়নাতে গেলেন, সেখানেও আমরা মিডিয়াতে অনেক হাইপ দেখলাম, অনেক কিছু দেখলাম, অনেক কথা শুনলাম, কিন্তু আমার দেশের জনগণের জন্য কি নিয়ে আসলেন এই বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য, স্পষ্ট কিছু আমরা দেখলাম না। গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি সরকারের প্রতি আহ্বানও জানান 11 দলীয় নেতারা। তারা সেটা করে এবং সেই সদিচ্ছা তারা দেখায়, তাহলে আমরা সবাই মিলে তাদেরকে সহযোগিতা করতে রাজি আছি। তাহসিন তারিন, মোহনা সংবাদ। জুলাই গণঅভ্যুত্থানে রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলিসহ 2 জনকে হত্যার অভিযোগে করা মানবতা বিরোধী অপরাধ মামলার রায় ঘোষণা হবে আগামীকাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই মামলায় রায় দেবেন। এতে মোট আসামি 5 জন, যাদের সবাই পুলিশ সদস্য। তারা হলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ মশিউর রহমান, একই থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভুইয়া ও সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার। এদের মধ্যে কেবল চঞ্চল চন্দ্র সরকার গ্রেপ্তার রয়েছেন, বাকিরা পলাতক। আদালতের অনুমতি সাপেক্ষে রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করবে বিটিভি। সূত্রপুর এলাকায় তাজিয়া মিছিলকে কেন্দ্র করে যুবক হত্যাকাণ্ডের ঘটনায় মামলার রহস্য উদ্ঘাটন সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার মধ্যরাত থেকে ভোররাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ জানায়, তাজিয়া মিছিলে থাকা ডুলির রশি ধরাকে কেন্দ্র করে ভিকটিমের সঙ্গে আটককৃতদের বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে যুবকের ওপর হামলা করা হয়। ঘটনায় জড়িত অন্যান্যদের ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। আপনারা জানেন, গতকাল 26 জুন বিকেল 4 ঘটিকার সময় রাজধানীর সূত্রাপুর থানাধীন বিবিকা রওজা ইমামবাড়া থেকে একটি তাজিয়া মিছিল সূত্রাপুর থেকে চকবাজার লালবাগ হয়ে ধানমন্ডি রওনা করে। উক্ত তাজিয়া মিছিলটি বাংলা বাজার অতিক্রম করার সময় বিকেল আনুমানিক 16:45 ঘটিকার সময় পিকে রায় রোডের ইস্পাহানি ভবনের নিচতলায় অজ্ঞাতনামা কিছু উচ্ছৃঙ্খল যুবক অজ্ঞাতনামা এক যুবককে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত করে। ইতালিতে একই পরিবারের 3 বাংলাদেশিকে কুপিয়ে হত্যার ঘটনায় পরিবারে চলছে মাতম। নোয়াখালীর কোম্পানিগঞ্জের চরকাকড়া ইউনিয়নের বাসিন্দা বাবুল ও তার স্ত্রী সন্তান নিহতের ঘটনায় সঠিক বিচার চেয়েছেন স্বজনেরা। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফেরাতে বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। মোহাম্মদ সেলিমের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চরকাকড়া ইউনিয়নের বাসিন্দা কামাল উদ্দিন বাবুল জীবিকার সন্ধানে 2010 সালে ইতালিতে পাড়ি জমান তিনি। স্ত্রী সন্তান নিয়ে প্রবাসে গড়ে তুলেছিলেন সুখের সংসার, কিন্তু দুর্বৃত্তের ছুরিকাঘাতে মুহূর্তেই তছনছ হয়ে যায় সুখের সংসার। রোমে নিজ বাসায় স্ত্রী কন্যা সহ নিহত হন বাবুল। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ছেলে। শুক্রবার স্থানীয় সময় রাত 8টার দিকে রোমের পার্শ্ববর্তী ক্যাসালুত্তির ভিয়া মন্তিলিও এলাকার একটি অ্যাপার্টমেন্টে ঘটে এই মর্মান্তিক ঘটনা। প্রিয় সন্তান, পুত্রবধূ ও নাতনিকে হারিয়ে শোকে স্তব্ধ পুরো পরিবার। এলাকাবাসী ও আত্মীয় স্বজনরা ছুটে যান সমবেদনা জানাতে। ভোর 5টা বাজে আমার পুত্র ফোন করছে রাস্তামারা, তার আমার বোর ভাইয়ে স্বাস্থ্য ভাই ফোন করছে, খালাম্মা কি আগে ভালো আসেননি, ইটালি কোনো খবর পাইছেন? কোন না কয় এমনি। তখন তো আমরা শুনলাম। এর পরে আমার বাগনি এখন ফোন দিলাম, বাগনি কইল মামা হাতারে তো দম কর। বললো মামা আর সব শেষ।
সুষ্ঠু তদন্তের মাধ্যমে নৃশংস এই হত্যাকাণ্ডে জড়িতদের আটক ও দ্রুত বিচার দাবি করেন পরিবারের সদস্যরা। একই সঙ্গে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ চান তারা। গুলি করছে, কোবাইছে, শরীরে অনেক জায়গা হয়েছে, আমরা তো শুনতেছি। আমরা বেল্লে আদর আছিলাম, আমরা ছোটতুন দেয় আঙ্গ ব্যয় আঙ্গরে যে আদর করতো। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। সারা দেশে গেল 24 ঘন্টায় হাম ও এর উপসর্গে 6 শিশুর মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে 789 জনের শরীরে এই রোগ শনাক্ত হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। একদিনে হামের উপসর্গ নিয়ে শুধু ময়মনসিংহ বিভাগেই 4 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে ঢাকা ও খুলনা বিভাগে আরও 2 জনের প্রাণহানি হয়। সব মিলিয়ে গেল 15 মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে 708 জনের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, যুদ্ধ বন্ধে সমঝোতার স্মারক সইয়ের কয়েকদিন বাদে ফের সামরিক উত্তেজনায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র ইরান। উভয় দেশই একে অন্যের বিরুদ্ধে পাল্টাপাল্টি হামলা চালানোর দাবি করছে। অন্যদিকে বাহরাইনে মার্কিন ৫ম নৌবহরের সদর দপ্তরে ইরানি বাহিনীর হামলা পুরো অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনার নিরাপত্তা নিয়ে ওয়াশিংটনকে নতুন করে ভাবতে হচ্ছে। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে। যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারক সইয়ের মাত্র কয়েকদিন পরেই আবারও সামরিক উত্তেজনায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। উভয় দেশই একে অন্যের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ তুলেছে। সবশেষ উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে উপসাগরে একটি বাণিজ্যিক ট্যাঙ্কারে ড্রোন হামলার প্রতিশোধ হিসেবেই তারা ইরানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত কেন্দ্র এবং উপকূলীয় রাডার সাইটে শক্তিশালী পাল্টা হামলা চালিয়েছে। আন্তর্জাতিক এই বাণিজ্য জলপথে জাহাজ চলাচল সচল রাখতে তেহরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স। তিনি স্পষ্ট করে জানান, ইরান ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্র বসে থাকবে না। এদিকে যুক্তরাষ্ট্রের এই হামলার তীব্র নিন্দা জানায় ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি ওয়াশিংটনের প্রতিশোধমূলক পদক্ষেপের সমালোচনা করেন। এরই মধ্যে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, বাহরাইনে অবস্থিত মার্কিন ৫ম নৌবহর সদর দফতরে ইরানি বাহিনীর মুহুর্মুহু হামলা মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক স্থাপনার নিরাপত্তা নিয়ে মার্কিনীদের নতুনভাবে ভাবতে বাধ্য করছে। দুই দেশের এই মুখোমুখি অবস্থানে পুরো অঞ্চলে নতুন করে যুদ্ধের আবহ তৈরি হয়েছে, যার ফলে দুই দেশের স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিও এখন ভেঙে যাওয়ার শঙ্কায় পড়েছে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বিদেশ সফরের সবটুকু অর্জনই জনগণের। সংসদে প্রধানমন্ত্রী তিস্তা প্রকল্প ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা দেবে চীন, বললেন পররাষ্ট্রমন্ত্রী। ফ্যাসিবাদের পথে হাঁটলে বিএনপিরও কঠোর পরিণতি, হুঁশিয়ারি 11 দলের। প্রধানমন্ত্রীর সফরের অগ্রগতি জনগণকে জানানোর আহ্বান। তাজিয়া মিছিলে যুবক হত্যার ঘটনায় গ্রেপ্তার 4, ইতালিতে 3 বাংলাদেশি হত্যাকাণ্ডে পরিবারের মাতম, মরদেহ দ্রুত দেশে ফেরানোর দাবি। এবং বিশ্বকাপের নিয়ম রক্ষার ম্যাচে সকালে জর্ডানের বিপক্ষে নামছে আর্জেন্টিনা, ভোরে কলম্বিয়ার প্রতিপক্ষ রোনালদোর পর্তুগাল। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।